সাধারণত মৃত্যু মানেই সবকিছু শেষ, গল্পের একদম শেষ পাতা। কিন্তু প্রাচীন মিশরের দিকে তাকালে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, একদম। সাধারণ মানুষের কাছে মৃত্যু হচ্ছে সমাপ্তি, কিন্তু ফারাওদের কাছে এটা ছিল যেন এক অনন্ত সফরের জন্য সুটকেস গোছানো। রাইট। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ইটার্নাল ভেসেলস, দ্য সিক্রেট সায়েন্স অফ ইজিপশিয়ান মামিফিকেশন নামক তথ্যের উপর ভিত্তি করে যে আলোচনা করতে যাচ্ছি, তা থেকে বোঝা যায় অমরত্বের সন্ধানে মানুষ কতটা নিখুঁত হতে পারে। চিকিৎসা বিজ্ঞান আর আধ্যাত্মিকতার এমন এক নিখুঁত মিশ্রণ সেখানে ছিল, যা আজকের দিনেও রীতিমতো অবাক করার মতো। ওই অনন্ত সফরের জন্য সুটকেস গোছানোর প্রথম শর্তই তো ছিল শরীরকে হাজার বছর টিকিয়ে রাখা, তাই না? ঠিক বলেছেন। আর সেটার জন্য সবচেয়ে বড় বাধা ছিল আমাদের শরীরের ভেতরের পচনশীল অঙ্গ-প্রত্যঙ্গগুলো। তার মানে সবার আগে শরীর ভেতর থেকে খালি করতে হবে। কিন্তু আমি সোর্সে পড়েছি এই কাজটা তারা খুব অদ্ভুত আর রোমহর্ষক উপায়ে করত। বিশেষ করে মগজ বা ব্রেন বের করার বিষয়টা। নাকের ভেতর দিয়ে নাকি হুক ঢোকানো হতো। হ্যাঁ, তবে হুক দিয়ে কিন্তু আস্ত মগজ টেনে বের করা হতো না। তারা নাকের ছিদ্র দিয়ে একটা লম্বা বাঁকানো ধাতব রড ঢুকিয়ে দিত। আচ্ছা। এরপর সেটা দিয়ে ভেতরের মগজটাকে রীতিমতো নেড়ে চেড়ে তরল করে ফেলা হতো। বাপরে! মানে শোনার পর রীতিমতো শিউরে উঠতে হয়। তাই না? আর যখন সেটা লিকুইড হয়ে যেত, তখন মৃতদেহটা উল্টো করে ধরলেই মগজ নাক দিয়ে গড়িয়ে বেরিয়ে আসত। উফ! আচ্ছা, মগজ তো তরল করে বের করা হলো, কিন্তু পেটের ভেতরের অন্যান্য অঙ্গের কি হতো? পেটের একপাশে ছোট একটা অংশ কেটে যকৃৎ, ফুসফুস, পাকস্থলী এবং অন্ত্র বের করে আনা হতো। তবে এগুলো ফেলে দেওয়া হতো না। ফারাওদের পরকালে এগুলো লাগবে বলে তারা বিশ্বাস করত। তার মানে সবার আগে শরীর ভেতর থেকে খালি করতে হবে। কিন্তু আমি সোর্সে পড়েছি এই কাজটা তারা খুব অদ্ভুত আর রোমহর্ষক উপায়ে করত। বিশেষ করে মগজ বা ব্রেন বের করার বিষয়টা। নাকের ভেতর দিয়ে নাকি হুক ঢোকানো হতো। হ্যাঁ, তবে হুক দিয়ে কিন্তু আস্ত মগজ টেনে বের করা হতো না। তারা নাকের ছিদ্র দিয়ে একটা লম্বা বাঁকানো ধাতবা মড ঢুকিয়ে দিত। আচ্ছা। এরপর সেটা দিয়ে ভেতরের মগজটাকে রীতিমতো নেড়ে চেড়ে তরল করে ফেলা হতো। বাপরে! মানে শোনার পর রীতিমতো শিউরে উঠতে হয়। তাই না? আর যখন সেটা লিকুইড হয়ে যেত, তখন মৃতদেহটা উল্টো করে ধরলেই মগজ নাক দিয়ে গড়িয়ে বেরিয়ে আসত। আচ্ছা, মগজ তো তরল করে বের করা হলো, কিন্তু পেটের ভেতরের অন্যান্য অঙ্গের কি হতো? পেটের একপাশে ছোট্ট একটা অংশ কেটে যকৃৎ, ফুসফুস, পাকস্থলী এবং অন্ত্র বের করে আনা হতো। তবে এগুলো ফেলে দেওয়া হতো না। ফারাওদের পরকালে এগুলো লাগবে বলে তারা বিশ্বাস করত। তাই এই অঙ্গগুলোকে পরিষ্কার করে 4টে বিশেষ পাত্রে রাখা হতো, যাদের বলা হয় ক্যানোপিক জার। এই জারগুলোর ঢাকনা আবার পশুর মাথার মতো ছিল, যা বিভিন্ন দেবতার প্রতীক হিসেবে কাজ করত। রাইট। আচ্ছা, এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। তারা ব্রেন বের করে নিল, লিভার ফুসফুস সব ক্যানোপিক জারে ভরে রাখল, কিন্তু এত কিছুর পরও তারা হৃৎপিণ্ড বা হার্ট কেন শরীরের ভেতরেই রেখে দিত? হার্ট তো মাংসপেশি, সেটাও তো পচে যাওয়ার কথা। এর পেছনে কাজ করত তাদের অত্যন্ত গভীর বিশ্বাস। প্রাচীর মিশরীয়দের কাছে মস্তিষ্ক খুব একটা গুরুত্বপূর্ণ কিছু ছিল না। আচ্ছা, মানে ব্রেন কোনো ব্যাপার না। একদমই না। তাদের ধারণা ছিল মানুষের আত্মা, আবেগ এবং বুদ্ধির আসল কেন্দ্র হল হৃৎপিণ্ড। পরকালে যখন তাদের বিচার হবে, তখন এই হার্ট পাল্লায় মেপে দেখা হবে মানুষটা জীবনে কতটা পুণ্য করেছে। ও, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাই অনন্তকালের ইঞ্জিন হিসেবে হার্টকে শরীরের ভেতরেই সযত্নে রেখে দেওয়া হতো। ভেতরের অঙ্গ তো পরিষ্কার হলো, কিন্তু বাইরের শরীরটা তো তখনও মাংসে ভরা। এর ভেতরে তো প্রচুর পানি, যা খুব দ্রুত পচন ধরাবে। তারা এই আস্ত শরীরটাকে ব্যাকটেরিয়া বা পচনের হাত থেকে বাঁচাতো কিভাবে?
এই পর্যায়েই জাদু থেকে আমরা পুরোপুরি রসায়নে ঢুকে পড়ি। তারা ন্যাট্রন নামের এক ধরনের বিশেষ প্রাকৃতিক লবণ ব্যবহার করত। এই ন্যাট্রন হল মূলত বেকিং সোডা এবং লবণের একটা মিশ্রণ। আচ্ছা। মৃতদেহটাকে এই ন্যাট্রন লবণের স্তূপের নিচে প্রায় 40 দিন চাপা দিয়ে রাখা হতো। শুধু লবণ দিয়ে 40 দিন? মানে এতেই কাজ হতো? হ্যাঁ, ন্যাট্রনের মূল বৈশিষ্ট্য হল এটা স্পঞ্জের মতো শরীরের সমস্ত আর্দ্রতা বা পানি শুষে নিতে পারে। একই সাথে এটা ব্যাকটেরিয়াও ধ্বংস করে দেয়। ও ওয়াও, মানে ডাবল কাজ করছে। একদম। 40 দিন পর শরীরটা শুকিয়ে একেবারে পাথরের মতো শক্ত হয়ে যেত। একটুও পানি অবশিষ্ট থাকত না। তারপর? এরপরই শুরু হতো আসল প্যাঁচানোর কাজ। লিনেন কাপড়ে লম্বা ফিতা দিয়ে পুরো শরীরকে শত শত বার খুব শক্ত করে মোড়ানো হতো। আর মজার বিষয় হল, এই কাপড়ের ভাঁজে ভাঁজে তারা বিভিন্ন রকম তাবিজ বা সুরক্ষা কবচ লুকিয়ে রাখত। তাবিজ? মানে কি ধরনের তাবিজ? যেমন ধরুন, স্কারাব গুবরে পোকা বা গোবরের পোকার আকৃতির পাথর, অথবা হোরাসের চোখ নামের বিশেষ প্রতীক। তাদের বিশ্বাস ছিল পরকালে যাত্রাপথে আত্মাকে নানা রকম দানব বা বিপদের মুখে পড়তে হবে। রাইট। এই জাদুকরি তাবিজগুলো সেই বিপদ থেকে আত্মাকে রক্ষা করবে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, একদিকে লবণ দিয়ে শরীরের ব্যাকটেরিয়া মারা হচ্ছে, অন্যদিকে তাবিজ দিয়ে পরকালের ভূতপ্রেত তাড়ানো হচ্ছে। এটা তো রীতিমতো ভূতের হাত থেকে বাঁচার বাবল র্যাপের মতো কাজ করছে। লিনেন কাপড়ে পেঁচিয়ে একেবারে সিল করে দেওয়া। চমৎকার বলেছেন। সত্যি এটা একটা আধ্যাত্মিক বাবল র্যাপ। বিজ্ঞান দিয়ে শরীরকে বাঁচানো আর জাদু দিয়ে আত্মাকে, এই দুইয়ের এমন নিখুঁত মিলবন্ধন সত্যি অভাবনীয়। তো এই বাবল র্যাপে মোড়ানো শেষ হলে নিশ্চয়ই তাদের বিদায়বেলার প্রস্তুতি শুরু হতো। হ্যাঁ, পুরো প্রস্তুতির পর মমির মুখের ওপর একটা অসাধারণ ডেথ মাস্ক বা মুখোশ পরানো হতো। রাজা তুতানখামেনের সেই বিখ্যাত স্বর্ণের মুখোশটার কথা ভাবলে ব্যাপারটা পরিষ্কার হয়। হ্যাঁ, ওই ছবিটা তো আমরা সবাই দেখেছি। ঠিক। এরপর তাকে মানুষের আকৃতির একটা কাঠের কফিনে রাখা হতো, যাকে সার্কোফ্যাগাস বলে। সব শেষে এই কফিনটা সমাহিত করা হতো বিশাল সব পিরামিডের গভীরে। আর সাথে দেওয়া হতো সোনাদানা, দামি আসবাবপত্র, এমনকি খাবার দাবারও। অনন্তকালের জীবনে যাতে কোনো কিছুর অভাব না হয়। মানে প্রাচীন মিশরীয়দের এই অদ্ভুত বিজ্ঞান হাজার বছর পরেও বিশ্বকে অবাক করে দেয়। জ্ঞান ও তথ্যের এই অবিশ্বাস্য প্রয়োগ প্রমাণ করে অমরত্বের সন্ধানে মানুষ কতটা নিখুঁত হতে পারে। একদম তাই। আর এই বিষয়টা চিন্তা করলে একটা বেশ কৌতূহল উদ্দীপক প্রশ্ন মাথায় আসে। প্রাচীন মিশরীয়রা নিজেদের হাজার বছরের জন্য সংরক্ষণ করতে ন্যাট্রান লবণ, লিনেন কাপড় আর পিরামিড ব্যবহার করেছিল। রাইট। একটু ভাবলে অবাক লাগে, আজ থেকে হাজার বছর পর ভবিষ্যৎ প্রজন্ম হয়তো ঠিক এভাবেই আমাদের দিকে তাকিয়ে অবাক হবে। তারা হয়তো ভাববে, আধুনিক যুগে আমরা অমরত্ব পাওয়ার জন্য আমাদের সব স্মৃতি ডিজিটাল মেমোরি বা ক্লাউড স্টোরেজে আপলোড করে কেমন অদ্ভুত সব পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করছি। সত্যি তো, ফারাওদের ক্যানো পিকচার আর আমাদের ক্লাউড স্টোরেজ, দুটোই হয়তো একই অনন্ত সফরের দুই ভিন্ন যুগের স্যুটকেস।